টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে পত্রিকা দেখতে পারেননি তাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আমাদের স্টুডিওতে ডিসকাশন হয়, সঙ্গে থাকেন আমাদের কনসার্ন জার্নালিস্টরা। দর্শক, ইরান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যুদ্ধ কতটা প্রলং করবে, এগুলো এখন সারা পৃথিবীতে মানুষের এক নম্বর প্রশ্ন। বিদেশি এক্সপার্ট পিকে বালাচন্দন তার একটি বিশ্লেষণধর্মী লেখা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত হয়েছে। বিশ্লেষণটি আমাদের সামনে তুলে ধরবেন আমার সহকর্মী জনাব শেখ শাহরিয়ার জামান ভাই। ধন্যবাদ। আমরা ইরান নিয়ে তো অনেক লেখালেখি হচ্ছে। আমাদের আজকে যে লেখাটা যাচ্ছে পিকে বালাচন্দ্রনের যে লেখাটা, প্রথমে একটু বলে নিই, পিকে বালাচন্দ্রন হি ইজ এ প্রলিফিক রাইটার। ভদ্রলোক বেসিক্যালি ইন্ডিয়ান বাট বেসড ইন কলম্বো। জিওপলিটিক্স, সাউথ এশিয়া, এগুলো তার এরিয়া অফ এক্সপার্টিস। উনি যে লেখাটা লিখেছেন সেখানে উনি এটার প্রেক্ষাপট কেন ইউএস ইসরায়েলের এই অ্যাটাক এবং রেজাইম চেঞ্জের চ্যালেঞ্জগুলো ডোমেস্টিক্যালি ইউএস ফ্রন্টে এবং ইরানে বা আশেপাশের অঞ্চলগুলোতে কীভাবে চ্যালেঞ্জটা সামনের দিনগুলোতে দেখতে পাবো আমরা, সেটার একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে যদি বলি তাহলে যদি আপনি খেয়াল করে দেখেন, ইসরায়েল এবং ইউএস তারা আক্রমণটা করেছে যে ইরানে নিউক্লিয়ার বোম বানানোর একটা সক্ষমতা তৈরি হচ্ছিল বা তৈরি হতে যাচ্ছে, সেটার অজুহাত দিয়েই কিন্তু তারা এই আক্রমণটা করেছে। যদি আপনি খেয়াল করে দেখেন, তিনটা দেশের কথা উনি উল্লেখ করেছেন, যে ইন্ডিয়া, পাকিস্তান এবং নর্থ কোরিয়া। এই তিনটা দেশে কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী। এই তিনটা দেশে কিন্তু ইউএসএ আক্রমণ করছে না, বা তাদের প্রতি, অবশ্যই নর্থ কোরিয়ার প্রতি তার একটা বৈরী একটা আচরণ রয়েছে, কিন্তু আক্রমণের বিষয়টা কিন্তু সেরকমভাবে নেই। কিন্তু ইরান নিউক্লিয়ার শক্তির অধিকারী না, তারা হয়তো বা তাদের যদি হয়ে যায় নিউক্লিয়ার সিভিল পারপাসেই তারা এটা ব্যবহার করবে বলে তারা দাবি করে আসছে, এবং আইএইএ এর তত্ত্বাবধানেই তারা ছিল। তারপরও কেন এই আক্রমণ, সেটার উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে যে তিনটা দেশ নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী, ইন্ডিয়া পাকিস্তান তো নয়ই, এবং নর্থ কোরিয়াও আমেরিকার যে ইন্টারেস্ট, এটা সরাসরি চ্যালেঞ্জ তারা করছে না। আমেরিকার যে স্বার্থগুলো রয়েছে সেগুলোকে আঘাত করবে বা সেগুলোকে চ্যালেঞ্জ করবে, বিষয়টা সেরকম না। উইচ ইজ দ্য কেস ফর ইরান। ইরান কিন্তু আমেরিকাকে বিভিন্ন ফ্রন্টে, বিভিন্ন জায়গায় কিন্তু চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। তার যে আগ্রাসী মনোভাব, তার যে মিডল ইস্ট পলিসি, তার যে ইসরায়েল অ্যাপিজমেন্ট পলিসি, সেগুলোকে কিন্তু তারা টাইম টু টাইম চ্যালেঞ্জ করেছে এবং করছে। বেসিক্যালি সেটাই হচ্ছে গিয়ে মূল কারণ, যে ইউএসের ইন্টারেস্টটাকেই প্রোটেক্ট করা আসল কথা। এইখানে ইন্ডিয়া পাকিস্তানেকে তারা তাদের রেজাইম চেঞ্জের জন্য তারা কিন্তু বলছে না, কিন্তু তারা এইখানে রেজাইম চেঞ্জটা করতে চাচ্ছে বিকজ তারা বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে বা নিউক্লিয়ার পাওয়ার অধিকারী হতে চাচ্ছে, সেই অজুহাত দেখিয়ে। আমি যদি আর একটু নিচের দিকে যাই, যে চ্যালেঞ্জগুলোর কথা উনি ব্যাখ্যা করেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। রেজাইম চেঞ্জের কথা বলছে, তাহলে রেজাইমটা ডিক্যাপিটেশন তো শুরু হয়ে গেছে, আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, আরও টপ লিডারশিপের অনেকেই মারা যাবেন। ওকে ধরে নিলাম যে রেজাইম চেঞ্জ হলো, তাহলে ওই রেজাইমের জায়গায় তো ভ্যাকুয়াম তো থাকবে না, আসবে কে? এটা কি ইউএস ইসরায়েলের পাপেট কোনো গভর্নমেন্ট, নাকি এখান থেকে উঠে আসা ডোমেস্টিক ফোর্সের থেকে উঠে আসা কোনো একটা পাওয়ার? ডোমেস্টিক থেকে উঠে আসা একটা পাওয়ার যদি আবার ওই অ্যান্টি ইউএস পলিসি গ্রহণ করে, তাহলে তো এই গোটা এক্সারসাইজের কোনো মানে থাকে না। জিনিসটা হলো না, তাহলে দে নিড এ পাপেট গভর্নমেন্ট। এখন এই পাপেট গভর্নমেন্টটা তারা করবে কিভাবে? এখন তাদের তো নিজেদের লোক লাগবে, যে সেখানে পাপেট গভর্নমেন্ট। সেখানে উনি ব্যাখ্যা করছেন যে ইরানের যে স্ট্রাকচার, এই স্টেট স্ট্রাকচারে ধর্ম, যেটাকে ওরা ধর্ম, মিলিটারি এবং যে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনগুলো ওখানে আছে, সেগুলোর যে একটা সংমিশ্রণ, এটা এই ধরনের পাপেট গভর্নমেন্টকে বসাতে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে, কারণ এই সিস্টেমগুলোকে তারা নিউট্রালাইজ করেনি। তারা ওই যে ধর্মের যে প্রভাবটা রয়েছে বা মিলিটারির যে প্রভাব রয়েছে বা
ইনস্টিটিউশনগুলোর যে প্রভাব রয়েছে ইন দ্য সোসাইটি, আপনি ওটাকে যদি নিউট্রালাইজ না করেন তাহলে পাপেট গভর্নমেন্ট বসালেও তো সে ঠিকমতো ফাংশন করতে পারবে না। সো এইটাকে উনি একটা জিনিস বলেছেন যে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে সামনের দিনগুলোতে। সেকেন্ড আর একটা চ্যালেঞ্জ বলেছেন ডোমেস্টিক চ্যালেঞ্জ ইনসাইড ইউএসএ। এখানে একটা উনি স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে দুটো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। ইউগভ তাদের একটা স্ট্যাটিস্টিক্সে দিয়েছেন 56% অফ আমেরিকানস সাপোর্টেড ডিপ্লোমেসি ওভার ফোর্স। আর গ্যালাপ পোল আর বলছে আমেরিকান ওপিনিয়ন অন ইসরায়েলস অ্যান্ড প্যালেস্টিনিয়ানস পাবলিশড লাস্ট উইক 41% Americans sympathized with the Palestinian in contrast to 36% who sympathized with the Israelis. So আপনি এইখানেও কিন্তু দেখছেন যে ইনসাইড ইউএসএ এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু একটা জনমত আছে। একদিকে যেমন ডিপ্লোমেসিকে তারা বেশি অগ্রাধিকার দিচ্ছে, অন্যদিকে যদি আমি দেখি যে প্যালেস্টাইনিদের প্রতি সিম্প্যাথাইজার কিন্তু বাড়ছে, যেটা ইসরায়েলকে পিছনে ফেলে দিচ্ছে। আবার কিছু কিছু লোক বলছে যে যেহেতু এটা একটা যুদ্ধ চলছে, যুদ্ধের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কংগ্রেসের একটা অনুমোদন লাগে, এই ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি। তো তারা এটাও বলছে যে ট্রাম্পকে যে তুমি ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করো এবং কাম ব্যাক টু ওয়ার, কাম ব্যাক টু কংগ্রেসে এসে তুমি অনুমোদন নিয়ে তারপরে তুমি যুদ্ধে যাও। তো এই গোটা বিষয়টার যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো উনি খুব সুন্দরভাবে এইখানে তুলে ধরেছেন এবং আমার ধারণা যে মোটামুটি সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জগুলোকেই আমরা হয়তো সামনে দেখতে পাবো। আপনি তো দীর্ঘদিন জিও পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি কভার করেন, আপনার যে পার্সোনাল ফোরকাস্ট যে আসলে কতটা প্রলং করতে পারে এই যে এটা ইটস টু ডিফিকাল্ট টু সে। আমি যে ফ্যাক্টরগুলোর কথা বললাম যে আমরা তো ফ্রিকশনলেস সোসাইটিতে বাস করি না, সব জায়গায় কোনো না কোনো কম্পিটিং ফোর্স সব সময় কাজ করে। সবচেয়ে বড় সমস্যাটা ট্রাম্প সাহেব ফেস করবে মনে হয় ডোমেস্টিক ফ্রন্টে যদি পাবলিক ওপিনিয়ন বা জনমত যদি তার বিরুদ্ধে চলে যায়, উনি এই যুদ্ধটা বন্ধ করে দেবেন। কারণ তার সবচেয়ে তার যে দায়বদ্ধতা সেটা তো তার জনগণের ক্ষেত্রে। কংগ্রেস কীভাবে অ্যাক্ট করে সেটা দেখতে হবে। আবার আমেরিকান যে পলিটিশিয়ান, আমি গতকাল আজকেই বিল ক্লিন্টনের একটা স্পিচ দেখছিলাম, 27 মিনিটের স্পিচ, খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন যে ট্রাম্প সাহেবের পলিসির ভুলগুলো কোন জায়গায়। উনি একটা জায়গায় বলছেন যে ইসরায়েল এবং আমেরিকা ইরানে বম্বিং করছে, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব সহ অন্যান্য জায়গায় বম্বিং করছে, ওখানে লোক মারা যাচ্ছে, ওখানকার সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের একটা কাজের কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদেরকে কি আমেরিকা ইসরায়েল জিজ্ঞাসা করেছিল যে আমরা অ্যাটাক করতে যাচ্ছি, তোমাদের উপরেও কিন্তু হামলা হতে পারে? বলে যে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যদি না ঘটে থাকে তাহলে পরবর্তীতে আমেরিকা যদি কোনো কাজ করতে যায় তাহলে তো কিন্তু তার অ্যালাইয়ের সংখ্যা কমবে, কারণ তার অ্যালাইরা তো চিন্তা করবে যে এ কি করছে, আমরা তো ক্ষতিগ্রস্ত। সেই পুরনো প্রবাদ যে আমেরিকার যে বন্ধু তার শত্রুর দরকার নেই। তো এই জিনিসগুলো আমেরিকার সাবেক প্রেসিডেন্টরাও কিন্তু এখন এটার বিষয়ে কথা বলছেন। তো এখন এই বিষয়গুলো সামনের দিনে কিভাবে শেপ আপ নেয়, মিডিয়া কী রোলটা প্লে করে ইনসাইড আমেরিকা এবং গ্লোবাল মিডিয়া তারা কিভাবে একটা রোল প্লে করে, এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে। এইভাবে মনে হয় যে বিশেষ করে ইরানের পক্ষে তো এখন পিছিয়ে আসা তেমন কোনো সম্ভাবনা, তাদের সর্বোচ্চ নেতাকেই তারা মেরে ফেলেছে, কারণ তারা তো রিটেলিয়েটরি মেজারে যাবেই যতদূর সব তাদের পক্ষে সম্ভব। এবং যেটা বলা হচ্ছে যে রেজাইম চেঞ্জের তো কোনো লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, যে ওখানে কোনো পাপেট গভর্নমেন্ট বসেছে, ওখানে কোনো বড় ধরনের কোনো আন্দোলন হচ্ছে যে সরকারকে করে উৎখাত করার, সেরকমও তো আমরা কোনো কিছু দেখছি না। ফলে রেজাইম চেঞ্জটা যে সামনের দিনগুলোতে কিভাবে হবে এবং এই যুদ্ধটা কতদূর প্রলং করবে, এইটা এই মুহূর্তে ইটস টু আর্লি টু মেক এনি প্রেডিকশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্লাইট বিপর্যয় তো আসলে একটা যে অর্থনৈতিক বিষয়, কিন্তু যখন প্রাণ চলে যায়, এরই মধ্যে 2জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে, আহত হয়েছেন আরও অনেকে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আরিফুল ইসলাম মিঠু, তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি। আমার রিপোর্টটা আসলে মূলত গতকালকে এবং আজকে মিলে দুইটি দেশে 2জন শ্রমিক, বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। তার মধ্যে একজন বাহরাইনে একজন মারা গেছেন আর ইউএইতে একজন মারা গেছেন। তারা আসলে এই
যুদ্ধে ক্ষেপণাস্ত্র যে এইগুলোতে মারা গেছেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যুদ্ধটাকে নিয়ে আপনি জানেন যে বাংলাদেশের যে শ্রমবাজার, এই শ্রমবাজারের একটা বড় অংশটা আসলে মধ্যপ্রাচ্য ঘিরে। তার মধ্যে ধরেন 60% মানে শ্রমিক এই মধ্যপ্রাচ্যে তারা কাজ করেন এবং বিভিন্ন দোকান, কলকারখানা, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আর কি। তো তার মধ্যে 60% হিউজ এবং রেমিটেন্সের পরিমাণও অনেক। যেমন ধরেন শুধু মধ্যপ্রাচ্য থেকেই আমাদের মোট রেমিটেন্সের 50% চলে আসে। তো এই যুদ্ধ যদি ধরেন আরও প্রলং করে, যেমন বাহরাইন, ওমান এসব দেশে, ইউএইতে আমাদের, হ্যাঁ সৌদি আরব, এসব দেশে যে আমাদের শ্রমিক আছে, তো এই যুদ্ধটা যদি করে তো তাদেরও তো ইনভেস্টমেন্ট, তাদের তো ব্যবসা বাণিজ্য তলানিতে ঠেকতে পারে। তো সেই ক্ষেত্রে তারা তো বাইরে থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিতে পারে বা কমাতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যদি শ্রমিক তারা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তাহলে তো এর একটা ইকোনমিক ইম্প্যাক্ট পড়বে টোটাল আমাদের রেমিটেন্স কমছে, যখন রেমিটেন্স আসলে এটা অফসেট করছে আমাদের ইকোনমিতে। হ্যাঁ, তো রেমিটেন্সে যদি এটা মানে সামহাও ইম্প্যাক্ট ফেলে, তাহলে কিন্তু রিজার্ভেও ইম্প্যাক্ট ফেলবে। রিজার্ভে ইম্প্যাক্ট ফেললে কিন্তু আমাদের বাইরের থেকে যে কেনাকাটা, ইম্পোর্ট সব কিছুতেই আসলে ইম্প্যাক্ট ফেলবে। এর মধ্যে তেলের দাম অলরেডি আপনার 8.5% আপ ছিল আপনার সোমবার দিন মার্কেট খোলার পরে। যদি আরও বাড়বে বলে যদি ফোরকাস্ট করছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলো, সেখানে আবার আমাদের ডলার বেশি খরচ হবে, যার বিপরীতে আসলে কোনো এক্সট্রা ডলার ইনকাম করার কোনো রাস্তা খুলছে না। তার মানে বোঝা যাচ্ছে যে পুরা এই মানে ইয়েতে যে মিডল ইস্টে যে ক্রাইসিসটা চলছে, এতে আমরা মানে ঘরেও আসলে এর ইম্প্যাক্টটা আমাদের পোয়াতে হচ্ছে, আবার বাইরেও। মধ্যপ্রাচ্য প্রবাসী অনেকের সঙ্গে আপনি কথা বলেছেন, নিরাপত্তাহীনতা এটি আসলে সেখানকার তাদের যে ডেইলি লাইফ অ্যান্ড ইনকাম স্ট্রিম সেটাকে হ্যাম্পার করছে কিনা? আচ্ছা, না এখানে আসলে মূলত যাদের সাথে কথা বলা হয়েছে, তো তাদের ম্যাক্সিমামই আসলে এক ধরনের আতঙ্কে আছেন বলতে তারা তো বিভিন্ন বিল্ডিংয়ে আছেন বা কর্মরত ইয়েতে আছেন, কখন কোন জায়গা থেকে একটা বোমা এসে পড়বে এই ধরনের আতঙ্কের মধ্যে আছে। এতটুকু আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, এবং তারা নিজেরাও আসলে বুঝতে পারতেছে না যে আরো কতদিন কাজ করা যাবে, এরকম একটা মানে আনসার্টেনিটি কাজ করছে তাদের মধ্যে। যুদ্ধ ইটসেলফ আনসার্টেন, যে কতদিন চলে, কে বা কবে বন্ধ হয়। দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সারা পৃথিবীতেই ফ্লাইট বিপর্যয় হচ্ছে। যে ঝুঁকিপূর্ণ একটা বিমানে যদি এসে মিসাইল হিট করে, তো আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়েছেন, অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী জনাব কামরুজ্জামান খান। যেমন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 28 তারিখ থেকে মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, এর একটি প্রভাব সারা পৃথিবীতেই পড়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশেও এ পর্যন্ত গত 3 দিনে প্রায় 120টি ফ্লাইট শিডিউল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে কয়েক হাজার যাত্রী যারা বিভিন্ন প্রয়োজনে মধ্যপ্রাচ্যগামী যাত্রী ছিলেন, তারা ব্যাপকভাবে দুর্ভোগের শিকার হয়েছেন এবং ভোগান্তির শিকার হয়েছেন। এর মধ্যে ঢাকাতে গত 3 দিনে 113টি ফ্লাইট স্থগিত হওয়াতে এখানকার যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর বাইরে চট্টগ্রামে যে শাহ আমানত বিমানবন্দর আছে, সেখানেও ফ্লাইটে বিপর্যয় হয়েছে, ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজকে সেখানে সোমবার সেখানে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার রয়েছে। আমাদের দেশ থেকে মানে রেমিটেন্স যোদ্ধারা মধ্যপ্রাচ্যে যায়। সেই মধ্যপ্রাচ্যে যখন এই সংঘাতময় যুদ্ধ চলছে, তখন শ্রমবাজার একটা বড় ধরনের অশনি সংকেত দেখা দিয়েছে। বিশেষ করে যারা ছুটিতে দেশে এসেছিলেন, হাতে ছুটির সংখ্যা সময়ও কম, তাদের এখন দেশে ওই কর্মস্থলে কুয়েত, কাতার সহ অন্য আবুধাবি, দুবাই যেসব জায়গায় তারা কাজ করতে যেতেন, তাদের যাওয়ার অনিশ্চয়তা দৃষ্টিতে তাদের চাকরি অনিশ্চিত হয়েছে। তারা খুবই বিপাকে আছে। এক্ষেত্রে সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সহযোগিতা পেলেও ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে এইসব ভোগান্তিতে পড়া যাত্রীরা নানা রকম
অসহযোগিতার অভিযোগ করেছেন। যদিও সরকার বলেছেন এবং ট্রাভেল এজেন্সি কোম্পানিগুলি থেকে বলা হয়েছে যারা এয়ারপোর্টে অলরেডি এসে পড়েছেন তাদেরকে ঢাকার বিভিন্ন হোটেলে রাখার জন্য। এরই মধ্যে আপনি জানেন যে রবিবার থেকে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাইয়ের ফ্লাইট চালু হয়েছে, কিন্তু বড় যে শ্রমবাজারের যে অংশ দেশগুলি সেখানে কিন্তু ফ্লাইট এখনও আগের মতো বন্ধ আছে। এর মধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন যে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে রিপোর্ট করার জন্য। যুদ্ধ পরিস্থিতির কারণে 4 ঘন্টা তো দূরের কথা, মানে অনেকে একদিন আগেও এয়ারপোর্টে এসে আসলে তারা যেতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এবং কখন কিভাবে যাবেন সেই প্রশ্নের উত্তর খুঁজেও অনেকে সদুত্তর না পেয়ে হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। ইনফ্যাক্ট তারা তো আসলে আপনার যে ছুটির শেষ দিকে জয়েন করেছে। হ্যাঁ, যেমন একজন যাত্রী দেখলাম যে ইয়েতে হবিগঞ্জ থেকে এসেছে, একজন গোপালগঞ্জ থেকে এসেছে, নোয়াখালী থেকে এসেছে, লক্ষ্মীপুর, তারা সবাই 3 দিন 4 দিন আর ছুটির মেয়াদ আছে। এই যাত্রীগুলির চোখে মুখে এখন বলতে গেলে তারা অন্ধকার দেখছে। বিমান বাংলাদেশ, এমিরেটস, গালফ, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস বাংলা, কুয়েত এয়ারওয়েজ, প্রায় এয়ারলাইন্সগুলি কোম্পানি ডিলেট হওয়াতে যাত্রীরা আসলে খুবই দুর্ভোগের মধ্যে পড়েছে। চট্টগ্রামে একই অবস্থা, সেখানকার বিমানবন্দরে এসেও অনেক যাত্রী ভোগান্তিতে পড়ছেন। তারা ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারলেও মানে সদুত্তর পাচ্ছে না আসলে তারা কবে আবার ফ্লাই করতে পারবে। এই সব মিলেই যাত্রীরা একটা বড় ধরনের দুর্ভোগে পড়েছে। আরেকটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে উমরাগামী যাত্রী। আপনি জানেন যে রোজার মাসে বেশি সওয়াবের আশায় বা বন্দির আশায় অনেক মানুষ বাংলাদেশ থেকে উমরা করতেছে, তাদের ফ্লাইটগুলিও যখন অনিশ্চিত হয়ে পড়েছে তারাও একটা বিপদে পড়েছে। আবার কিছু যাত্রীর তো উমরা শেষে ফেরারও কথা দেখে তারাও ওইখানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সব মিলিয়ে একটা মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি, যুদ্ধ, সেটার একটা প্রভাব আমাদের বাংলাদেশের যাত্রীদের, বিমান যাত্রীদের মধ্যে পড়েছে। অন্তর্বর্তী সরকারের শেষ দিকে ইলেকট্রনিক নিকোটিন, যেটা ভেপ বলা হয়, এটি তারা নিষিদ্ধ করে দিয়ে গেছেন এবং জানুয়ারি থেকে সব ধরনের ভেপ প্রোডাক্ট বিক্রি, কনজাম্পশন সব আইনত নিষিদ্ধ, কিন্তু বাস্তবে দেখা গেছে এগুলো চলছে। এর মাঝখানে যারা ভেপ ব্যবসায়ী যারা আছেন তাদের পক্ষ থেকে একটি রিট করা হয়েছিল রোববার দিন। আদালত বলেছেন যে কোনো ধরনের ভেপ প্রোডাক্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজেয়াপ্ত বা ধ্বংস করা যাবে না। আমার সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম মজিদ এ নিয়ে প্রতিবেদন করেছেন, তার কাছ থেকে আমরা শুনি বিস্তারিত। জি, ভেপ নিয়ে যেই জিনিসটা ছিল যে আমাদের ভেপের ইম্পোর্ট কিন্তু বন্ধ হয়ে গেছে 2025 সালের শুরু থেকেই ইম্পোর্ট বন্ধ। তারপরেও আমাদের ভেপ শপগুলো চলছিল, বাট এই 2026 সালের 1 জানুয়ারি থেকে ভেপ শপগুলো সব বন্ধ হয়ে যায় আমাদের নতুন যেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ রয়েছে সেজন্য। তো গত রোববার 1 বছর তারা ইম্পোর্ট বন্ধ থাকলে বিক্রি করলো কি? তারা বলছে যে তারা তাদের আগের ইম্পোর্ট করা যে স্টকগুলো ছিল সেই স্টকগুলো তারা বিক্রি করেছে। এই আমদানি বন্ধটা কি কোনো সরকারি আদেশে হয়েছিল কিনা? জি, ইম্পোর্ট পলিসি অর্ডারে চেঞ্জ আসার পরেই গত 2025 সালের 1 জানুয়ারি থেকে ভেপ আমদানি নিষিদ্ধ ছিল। তো ভেপ ট্রেডার অ্যাসোসিয়েশন যারা বেন্টসটা, তারা বলছে যে এই ইম্পোর্ট পলিসি চেঞ্জের কারণে বাংলাদেশ গভর্নমেন্ট আসলে একটা বড় আকারের রাজস্ব হারাচ্ছে। প্রায় 289% পর্যন্ত রাজস্ব ট্যাক্স ছিল ভেপ প্রোডাক্টসের উপরে, যেটা গভর্নমেন্ট পাচ্ছে না এখন। কেন পাচ্ছে না? আমাদের টাইমসের থেকে আমরা যখন দেখেছি যে ভেপ আসলে বন্ধ হয়ে গেলেও জানুয়ারির প্রথম থেকে ভেপ কিন্তু সবগুলো বন্ধ হয়ে গেছে, ভেপের বিক্রি কিন্তু বন্ধ হয়নি। বিভিন্ন ফেসবুক আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। যেটা হয়েছে যে বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু এখন ভেপ প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে। তো বেশ কয়েকজনের সাথে কথা বলা হয়েছে, অনেকে মানে এটার কোয়ালিটি নিয়ে, যে তারা যে আন্ডারগ্রাউন্ড থেকে যে ভেপটা কিনছে সেটা আদৌ অরিজিনাল নাকি সেটা নিয়ে তারা আসলে সে সম্পর্কে চিন্তিত। বেশ কিছু আমি পেয়েছি যারা হচ্ছে সিগারেট থেকে ভেপে ট্রানজিশন করেছিল, তারা আবার সিগারেটে ফেরত এসেছে ভেপের যে অ্যাভেলেবিলিটি এটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে। সবচেয়ে বড় কথা, একটা জিনিস আইনে নিষিদ্ধ, এটি তো আসলে কোনো সুনাগরিক কনজিউম করবে না। জি, সেটা কোনো সুনাগরিক কনজিউম করবে না। এবং আমার হোসাইন আলী খন্দকারের সাথে কথা হয়েছিল, যিনি এই পলিসি ড্রাফট করার সময় ছিলেন। তো উনি বলেছেন যে
আসলে এই ভেপ ট্রেডার যারা আছে তারা জিনিসটাকে কি বলে যে লেস হার্মফুল, কম ক্ষতিকারক, কিন্তু উনি বলছেন যে কম ক্ষতিকারক বেশি ক্ষতিকারক উভয়ই কিন্তু ক্ষতিকারক। তো এই জন্য এটা হচ্ছে ভেপ ব্যান করার একটা বড় একটা রিজন, যে এটার যে নিকোটিনটা হয় সেটা হচ্ছে সিনথেসাইজড, যেটাতে অনেক মানুষজন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। নিকোটিন একটা অ্যাডিকটিভ কেমিক্যাল। এখন সেটি আসলে অর্গানিক সিনথেটিক বোথ নিকোটিনই অ্যাডিকটিভ। বোথ নিকোটিনই অ্যাডিকটিভ, কিন্তু মানে ওনার যুক্তিটা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট তো 2040 সালের মধ্যে সিগারেট ফেজ আউট করার প্ল্যান করছে। তো এর মাঝখানে আমরা যদি ইলেকট্রনিক সিগারেট নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি তাহলে সেটা তো এটার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আবার অন্যদিকে রিট করা আইনজীবী যিনি আছে সানজিদ সিদ্দিকী, উনি যেই বিষয়টা নিয়ে রিট করেছেন, যেই আইনজীবী রিট পিটিশন করেছেন, উনি বলছেন যে আমাদের যেই কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে কিন্তু সবার প্রফেশন চুজ করার, আর্টিকেল 40তে প্রফেশন চুজ করার ওয়ে আছে। সো উনি এটা বলছেন যে সিগারেট একদিকে সেল হচ্ছে, আরেকদিকে ইলেকট্রনিক সিগারেট বা ভেপ সেল হচ্ছে না, এটা তো কন্ট্রাডিক্টরি, এটা তো আনকনস্টিটিউশনাল। তো উনি রিট পিটিশন করার পরে হাইকোর্টই এই রুলটা জারি করেছে যে কেন মানে ভেপ সেল করা, ভেপ ইম্পোর্ট করা মানে এই অ্যান্টি টোবাকো যেই টোবাকো কন্ট্রোল অ্যাক্ট অর্ডিন্যান্সটা, সেই অর্ডিন্যান্সটা কেন কনস্টিটিউশনাল হবে না এজন্য। এখন দেশের অর্থনীতির যে লাইফলাইন এক্সপোর্ট, সেটিও আসলে টানা কমছে, ইয়ার অন ইয়ার ডিক্লাইনিং, মান্ত কমছে। তো আসলে এই দিস ইজ ভেরি অ্যালার্মিং। আমাদের সহকর্মী জনাব আলামিন রুবেল, তিনি এক্সপোর্টের স্টোরিটি কভার করেছেন, তার কাছ থেকে আমরা অ্যাপারেল এবং অন্যান্য এক্সপোর্ট সম্পর্কে শুনব। রুবেল ভাই, আজ ঠিক টানা 6 মাস আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটায় যা দেখলাম, জুলাই এবং অগাস্টে বেড়েছিল, তারপরে টানা 6th মান্থ ইয়ার অন ইয়ার ডিক্লাইন। গত 6 মাস ধরে মানে ক্রমাগতভাবে এক্সপোর্ট কমছে। এর পিছনে প্রথমত মানে যেটা কাজ করছে সেটা হলো যে ইএস ট্যারিফ নিয়ে বায়ারদের ভিতরে এক ধরনের শঙ্কা ছিল, কি হবে কি হবে না এটা নিয়ে তাদের ভিতরে শঙ্কা ছিল, যার কারণে প্রথম দিকে হয়নি। ধারণা করা হচ্ছিল যে এই ফেব্রুয়ারি ইলেকশনের পরে একটা ভালো কিছু হবে, কিন্তু সেটাও এই চলমান যুদ্ধ, সেটাও সেই আশাটাও ফিকে হয়ে দাঁড়াচ্ছে। এটা ফেব্রুয়ারিতে ডাবল ডিজিট ডিক্লাইন, মান্থ অন মান্থ বোথ ইয়ার অন ইয়ার। ফেব্রুয়ারি মাসে, গত ফেব্রুয়ারির তুলনায় আমাদের গত ফেব্রুয়ারিতেও এর খারাপই ছিল, খুব ভালো ছিল না, তার চেয়েও খারাপ, আরও খারাপ। তার মানে এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যবসাতেই মানে মন্দা চলছে, যা বোঝা যাচ্ছে। আমরা তো ইউরোপে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, আমেরিকাতেও ভালো পজিশনে আছি। আমাদের যদি এই অবস্থা হয়, অন্যদেরও ঠিক সেম একই অবস্থায় আছে। তার মানে গ্লোবালি আমাদের পোশাকের ডিমান্ড ক্রমাগতভাবে কমছে, এটা একটা ব্যাপার। আর আমাদের লোকাল বেশ কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলো আমরা এখনও ওভারকাম করতে পারছি না। আমরা ধারণা করতে পারছি যে নির্বাচিত সরকার আসার পরে একটা স্টেবিলিটি আসবে, সেই স্টেবিলিটি আসার পরে এই বিদ্যমান যে সংকটগুলো আছে এই সংকটগুলো কাটিয়ে উঠতে সরকার চেষ্টা করবে। এর ভিতরে লোকাল যে সমস্যাগুলো, একটা হলো যে এনার্জি ক্রাইসিস আছে, আমাদের আনরেস্ট আছে, তারপরে যেই দ্রব্য মানে আপনার যে র ম্যাটেরিয়ালস যেটার ঘাটতি আছে, এইগুলোর ওভারকাম করার জন্য অর্ডার স্লো, ওভারঅলে ওভার স্লো। ধরেন আপনার কাছে আপনি এনার্জিতে ভরপুর, আপনার সব কিছু শান্ত, অর্ডার যদি না বাড়ে, না লজিস্টিক যদি আমার সাপোর্টটা থাকে, আমি অনেক এক্সপোর্টারের সাথে কথা বলেছি, তারা বলছে যে লজিস্টিক সাপোর্ট যদি আমাদের পুরোপুরি থাকে তাহলে বায়ার আসবেই। বায়ার এখনও অনেক বায়ার আছে অর্ডার দেওয়ার জন্য, প্লেস করার জন্য ঘোরাঘুরি করছে, বাট আমাদের তো অনেক ফ্যাক্টরি আছে যে তাদের 60 থেকে 70% ক্যাপাসিটি তারা ইউজ করতে পারে, আর 30% পড়ে থাকে। এই যে 30% পড়ে থাকে, এটা তাদের জন্য একটা হিউজ লস। তারপরে ধরেন আপনি ব্যাংক ইন্টারেস্ট রেট এখন প্রায় 14 থেকে 15% নিতে হয়। তো এই 15% ইন্টারেস্ট তাকে মানে ব্যবসা হোক আর না হোক তাকে পে করতে হবে। আবার বাংলাদেশ ব্যাংকের যেই মানিটারি যে টাইটিং যে সিচুয়েশন, মানে তার 3 মাস গেলে বা 6 মাস গেলে তাকে রিশিডিউলের যে চাপটা, এই চাপ সামলাতে গিয়ে তারা আরও বেশি তালগোল পাকায় ফেলছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অভ্যন্তরীণ যে সংকটগুলো আছে, এই সংকট যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে অর্ডারের ফ্লো বাড়বেই।
আমাদের যেই সিচুয়েশন, আমরা বড় বড় ভলিউম করে অভ্যস্ত, আমরা ছোটোখাটো মানে করি না। আমাদের দেশের ফ্যাক্টরিগুলো বড় বড় কনসাইনমেন্টের অর্ডার করে। তো সেক্ষেত্রে ধরেন ইউরোপ বা আমেরিকার যেসব বায়াররা তারা বড় বড় ভলিউমেই বেশি অর্ডার দেয়, মানে ওই ছোটোখাটো। ফেব্রুয়ারি মাসে আমাদের তো অবশ্য নির্বাচনের কারণে বন্ধ ছিল, তারপর মাসটি গেছে 28 দিনে। 28 দিন, এর ভিতরে মাত্র 17 দিন তারা হলো ওয়ার্কিং ডেজ পাইছে, আর বাকিগুলোই বন্ধ গেছে। এর ভিতরে সবে বরাত গেছে, ঈদের এই মানে আপনার নির্বাচনের গেছে, এরপর 21শে ফেব্রুয়ারি। এই যে সবগুলো বন্ধের কারণে তারা মাত্র 17 দিন ওয়ার্কিং ডেজ পাইছে। এর ভিতরে আরেকটা বিষয়, একটা প্রত্যেকটা দেশের নির্বাচনের আগে একটা অনিশ্চয়তা থাকে। এটা বায়াররাও চিন্তা করে যে আমি যদি অর্ডার দিই তাহলে ওই মানে ধরেন অর্ডার তো ধরেন ফেব্রুয়ারি মাসে যে অর্ডারটা এক্সিকিউট হবে ওইটা তো 3 মাস আগে মিনিমাম দিছে। তো ওনারা আগে ক্যালকুলেশন করছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমার ফ্যাক্টরি যদি বায়ার মানে আমার অর্ডারটা শিপমেন্ট না করতে পারে তাহলে তো আমি লজার হব। তখন সে অল্টারনেটিভ চিন্তা করছে, অথবা পার্শিয়াল একটা অর্ডার দিয়ে রাখছে যে তুমি বাপু অল্প করে আমার ওইটা ওই সময় দিবে। তো এক্ষেত্রে ধরেন আমরা এই নির্বাচনের কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটছে। আমরা আশা করছিলাম যে ফেব্রুয়ারি পরে একটা ভালো কিছু হবে, কিন্তু এই যুদ্ধ, মিডল ইস্টের এই যুদ্ধ সেই আশঙ্কাটাও আবার বাড়িয়ে দিচ্ছে, যেটা আমরা মনে হয় সেই। আরেকটি প্রশ্ন যে আমেরিকান মার্কেটে দ্য ডাইনামিক্স রাইট নাও, যে সেখানে আমরা আউটগ্রো করছি। ইউরোপে কিন্তু যে আমাদের এক্সপোর্টের গ্রোথটা অনেক স্লো হয়ে গেছে। না, স্লো হয়েছে এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হলো যে আমেরিকার মার্কেটে যখন মানে ট্যারিফের কারণে একটা কম্পিটিশনের কারণে ধরেন চায়না এবং ইন্ডিয়া, তারপরে আমাদের কম্পিটিটর কম্বোডিয়া, ভিয়েতনাম, এগুলো যারা ওখানে বাড়ি খাইছে, তখন তারা ইউরোপে ঢোকার চেষ্টা করছে, ইউরোপে শিফট করার চেষ্টা করছে, যে ইউরোপে তারা এখানে আমাদের কম্পিটিশনটা বেড়ে গেছে, যার কারণে আমাদের এই আমরা এখনও সেকেন্ড লার্জেস্ট আছি, কিন্তু সেখানে একটা কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণে আমাদের গ্রোথটা একটু স্লো হয়ে গেছে। কিন্তু ওভারঅলি আমাদের এখনো সিচুয়েশন, মানে বিষয়টা এরকম যে আমরা ইউরোপে অন্যদের মার্কেট শেয়ার নিচ্ছি আমেরিকায়, আর ইউরোপে তারা আবার আমাদের থেকে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু ইউরোপ ইটসেলফ ইজ বাইং স্লো। কিন্তু আমাদের আরও অনেক অপরচুনিটিস আছে, বিশেষ করে নন ট্রেডিশনাল মার্কেট যেগুলো, যেমন জাপান, তারপর অস্ট্রেলিয়া, এইসব দেশগুলোতে যথেষ্ট সুযোগ আছে আমাদের এক্সপোর্ট বাড়ানোর। বিশেষ করে জাপানের সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, এই চুক্তির আন্ডারে আমাদেরকে ডিউটি ফ্রি সুবিধা আমরা পাবো। সেক্ষেত্রে এই মার্কেটটাকে আমরা যদি ভালোভাবে ক্যাপচার করতে পারি তাহলে আমাদের অপরচুনিটি এখানে বাড়বে। এখানে মাত্র 1.something অ্যাভারেজে আমরা হলো এক্সপোর্ট করি, এটাকে আমরা $2 বা $3 বিলিয়ন এক্সপোর্ট করাটা আমাদের জন্য ইজি। তো সেটা আমরা যদি আমাদের এক্সপোর্টাররা চেষ্টা করছে যে এখানে কীভাবে বাড়ানো যায়। ইন্ডিয়াতে গত এই 5 আগস্টের পরে ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট কমে গেছে, এটা বর্তমান সময়ে চেষ্টা করছে যে এটাকে কীভাবে আবার রিভাইভ করে এখানে এক্সপোর্ট বাড়ানো যায়, সে চেষ্টা তারা অব্যাহত রেখেছে। তো এই যে এই মার্কেটগুলো যদি এক্সপোর্ট মানে নর্মাল টাইমের মতো ফিরে যায়, তখন আশা করা হচ্ছে যে আবার আমাদের নর্মাল পজিশনে আমরা ফিরে যাব। সেটা লাগতে পারে জুনের পরে গিয়ে হয়তো এই সম্ভাবনাটা তৈরি হবে। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই মাসেই হয়তো ভিসা নর্মালাইজড হয়ে যাবে। তো এই নর্মালাইজ হয়ে গেলে তখন আমাদের এক্সপোর্টের বাধাটা, ব্যারিয়ারগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। ফলে মানে যেটা হবে যে আমাদের এই ছোটোখাটো মার্কেটে যদি আমরা পুশ করতে পারি, তখন বড় মার্কেটে যতই ঝামেলা হোক এগুলো দিয়ে আমরা কাভার করতে পারবো। কিন্তু এখন তো সেগুলোই বন্ধ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।